আজকের পর্বে আমরা একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা দেখব জানব। সবার প্রথমেই দুইটা বিন্দু আছে, তো এখন ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত এটা কীভাবে করে নির্ণয় করে? মনে করেন যে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটার নাম পি আর এটার নাম কিউ। এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি জানতে চাই যে পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। এটা কিভাবে করে নির্ণয় করা হয়? এই যে পি বিন্দু অবশ্যই তার একটা স্থানাঙ্ক আছে x1 y1, কিউ বিন্দু তারও একটা স্থানাঙ্ক আছে x2 y2। এই পি বিন্দু এবং কিউ বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পি কিউ। মধ্যবর্তী দূরত্ব কি? পি কিউ, মানে একবারে বলবো পি কিউ। এবার এই পি কিউ এর মানটা বের করা যায় কিভাবে করে? সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। আমরা জানি এক্স এটাকে বলা হয় ভুজ আর ওয়াই এটাকে বলা হয় কোটি। স্থানাঙ্কর ক্ষেত্রে এক্সের যে মান এটাকে বলা হয় ভুজ, ওয়াইয়ের মানকে বলা হয় কোটি। তাহলে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ, পাশে লিখে দিব একক। তাহলে এই হচ্ছে সূত্রটা। তাহলে ভুজ একবার x1 x2, তাহলে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আপনি যদি x1 কে আগে লিখতে পারেন x2 কে পরে, তাহলে এখানেও কিন্তু y1 কে আগে লিখতে হবে y2 কে পরে। মানে আপনি এখানে যদি 2 কে আগে লেখেন এখানেও 2 আগে, 1 পরে 1 পরে। আর যদি 1 কে আগে লিখতে চান তাহলে সমস্যা নাই, 1 কে আগে লেখেন 2 কে পরে, তাহলে এখানেও 1 কে আগে লিখতে হবে 2 কে পরে। ঠিক আছে, বাস তাহলেই হয়ে যাবে। তাহলে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখলাম √ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ একক। এটা একটা সূত্র গেল, গুরুত্বপূর্ণ সূত্র এটা। এবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের মধ্যে 3টা বাহু আছে, 3টা বাহুর মান আমি জানি। একটা বাহু হচ্ছে এ, আরেকটা বাহু বি, আরেকটা বাহু সি একক। তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে? 3 বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। ত্রিভুজের 3 বাহুর যোগফলকে বলা হবে ত্রিভুজের পরিসীমা। চতুর্ভুজের 4 বাহুর যোগফলকে বলা হবে চতুর্ভুজের পরিসীমা। তো আমরা এখন ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগফল তাকে বলা হবে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমাকে আমরা বলি 2s। তাহলে অর্ধ পরিসীমা কি? 2 দিয়ে ভাগ, কারণ আমরা বলতেছি অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমার অর্ধেককে আমরা বলি s, কারণ পরিসীমা যদি হয় 2s তাহলে তার অর্ধেক কি? তার অর্ধেক কি? শুধু s। ঠিক আছে, আচ্ছা। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা 3 বাহুর যোগফল ভাগ 2, ত্রিভুজের অর্ধ পরিসীমা 3 বাহুর যোগফল ভাগ 2। এবার তাহলে আমরা এগুলো বুঝলাম, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, এগুলো আপনারা আগে থেকেই জানেন। এবার ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করে নির্ণয় করে সেটা আমরা শিখব। এটা খুবই সহজ একটা পদ্ধতি, এই সিস্টেমটা খুবই সহজ একটা পদ্ধতি। এই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করতে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে রেজাল্ট বের করা যায়। সেটা কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আপনাদেরকে একটু নোটের মধ্যে একটু দেখাই যে এই হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তা আমরা এখন এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম সি বিন্দু। তো আমি দেখেন একটু খেয়াল করে দেখেন সবাই, আমি এ বিন্দু থেকে স্টার্ট করলাম, শুরু করলাম কোথা থেকে? এ থেকে শুরু করলাম। এরপর আমি বিতে আসলাম, এরপরে সিতে গেলাম, এরপর আমাকে কি এতে আবার ফেরত যেতে হবে না বলেন? আমি যদি এতে আবার ফেরত না যাই তাহলে ত্রিভুজটা কি কমপ্লিট হবে? হবে না। তাহলে আমাকে ওই এতে আবার ফেরত যেতে হবে। অর্থাৎ যেখান থেকে শুরু সেখানেই শেষ, যেখান থেকে শুরু সেখানেই শেষ, তাহলে চিত্রটা গঠিত হবে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ত্রিভুজের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতে হয়। আমরা জানি যে সাধারণত ঘড়ির কাঁটা যে এইভাবে করে যাবে, তাই তো? তাহলে এই নিয়মে ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। এইভাবে করে যেতে হবে। তাহলে আপনি যদি এ বিন্দু থেকে স্টার্ট করেন, ঘড়ির কাঁটার নিয়মে কিন্তু এ এর পরে সি আসার কথা, ঘড়ির কাঁটার নিয়মে।
ই এরপরে সি, কিন্তু আমরা চলবো ঘড়ির কাঁটার বিপরীতে। এ থেকে যদি স্টার্ট করি তাহলে তার বিপরীতে যাব, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে বি, এরপরে সি, এরপর আবার এ। যদি আপনি বি থেকে স্টার্ট করেন তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে বি এর পরে সি, তারপরে এ, এইভাবে করে যেতে হবে। ঠিক আছে, যদি সি থেকে স্টার্ট করেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। এ বিন্দুর স্থানাঙ্ককে যদি আমি বলি x1 y1, এখানে বললাম x2 y2, এখানে বললাম x3 y3, তাহলে তখন সূত্রটা কিভাবে করে আমরা অ্যাপ্লাই করতে পারি? সূত্রটা অ্যাপ্লাই করব হাফ মডুলাস x1 y1, একটু ফাঁকা রাখবো। এবার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে চাই, তাহলে বিতে x2 y2, এবার আমি কোথায় যাব? সিতে x3 y3। এবার সিতে আসার পরে কি ত্রিভুজটা কমপ্লিট হয়েছিল বলেন? এ স্টার্ট করলাম, এরপরে বিতে আসলাম, এরপরে সিতে গেলাম, এতে কি ত্রিভুজ কমপ্লিট হয়েছে? হয় নাই। আমাকে আবার ওই স্টার্টিং পয়েন্টে ফেরত যেতে হবে। তার মানে আমি আবার এতে আসছি, তাহলে ওই x1 y1 আবার লিখতে হবে বর্গ একক। এই হচ্ছে সূত্রটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এইটা। এখন এর পরের লাইনে কি করতে হবে? এর পরের লাইনে গিয়ে যেই কাজটা করব আমরা, সেটা হচ্ছে x1 থেকে যদি আরম্ভ করি আড়াআড়িভাবে যাব, আড়াআড়িভাবে গুণ করব, আড়াআড়িভাবে গুণ x1 y2, x1 y2 গুণ। এবার যেই তুমি x দিয়ে আরম্ভ করছি, তাহলে যোগ, তাহলে যোগ। y দিয়ে আরম্ভ করলে বিয়োগ, নিয়মটা মনে রাখতে হবে। x দিয়ে আরম্ভ করছি এজন্য যোগ, y দিয়ে আরম্ভ করলে বিয়োগ। তাহলে x1 y2, এরপর x2 y3 যোগ x3 y1। ঠিক আছে, তাহলে দেখেন আড়াআড়ি গুণ করা হয়ে গেল। এবার আমরা যাব y দিয়ে গুণ করবো, এই যে y দিয়ে আড়াআড়ি গুণ, এই যে আড়াআড়ি গুণ y1 x2, এবার বিয়োগ y দিয়ে গুণ করতে গেলে বিয়োগ। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন y1 x2 বিয়োগ y2 x3 বিয়োগ y3 x1। ঠিক আছে, বর্গ একক পাশে লিখে দিব আমরা, বর্গ একক কথাটা পাশে লিখে দিব, বর্গ একক। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি দেখতেছেন যে এটাও যোগ, এটাও যোগ, এটাও যোগ, তাহলে আপনি এই ব্র্যাকেটগুলোকে উঠাই দিয়ে একবারে লিখতে পারেন যে এই পুরাটা হচ্ছে যোগ। এবার দেখেন বিয়োগ বিয়োগ বিয়োগ, বারে বারে বিয়োগ না, তাহলে একটা বিয়োগ যদি কমন নেন, প্রিয় শিক্ষার্থীরা, একটা বিয়োগ যদি আপনি কমন নেন, তাহলে এবার বাকিগুলোকে কিন্তু আপনি ব্র্যাকেটের মধ্যে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারেন। বলবেন এটা কি লিখলেন, আমি বুঝলাম না। মাইনাস চিহ্ন যখন কমন নিছেন, তাহলে এটার সামনে আগে থেকে মাইনাস ছিল নাকি? আমি যদি আপনাদেরকে এইভাবে করে দেখাই, আগের অবস্থানে ফেরত নিয়ে যাই, এই যে দেখেন এভাবে ছিল। একটা মাইনাস যদি আপনি কমন নেন, তাহলে বলেন মাইনাসে মাইনাসে প্লাস, এইটা y1 x2, মাইনাসে মাইনাসে প্লাস y2 x3, মাইনাসে মাইনাসে প্লাস y3 x1 লিখতে পারেন না? এইভাবে করে পারেন না? তাহলে একটা মাইনাস কমন নিলে বাকি সবগুলো যোগ চিহ্ন হয়ে যাচ্ছে। মূলত আমি এই জিনিসটাই বলতে চেয়েছি। আশা করি আপনারা সবাই এখন জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এবার ক্যালকুলেশন করলে আপনার সামনে রেজাল্ট চলে আসবে। এখানে তো অবশ্যই মান বসবে, তাই না? মান বসবে, সেই মানগুলো ক্যালকুলেশন করলে রেজাল্ট আপনার সামনে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমাদেরকে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে, প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, কোনো কঠিন জিনিস না, আমি এখনই সেটা বুঝাই ফেলতেছি। মনে করেন এখানে একটা বিন্দু দেওয়া আছে ডি বিন্দু, এই যে এখানে একটা বিন্দু দেওয়া ডি বিন্দু, তাহলে সেটা কি x4 y4। তাহলে আপনি এ থেকে স্টার্ট করলেন, এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এতে যাব, তাহলে আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফল পাবো। তাহলে এখানেও একই কাজ হবে, হ্যাঁ, এখানেও একই কাজ হবে। সেটা হচ্ছে আপনি এ থেকে স্টার্ট করছেন, x1 y1, x2 y2, x3 y3, x4 y4। এবার স্টার্ট যেটা দিয়ে করছিলেন সেটা আবার আসবে, ঠিক আছে? ওখানে বর্গ একক লিখে ফেলবো আমরা,
তো এখন আর সময় নষ্ট করতেছি না, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এবারে যে x1 y2 x2 y3 x3 y4 x4 y1 এখানে আরও বাড়বে, হ্যাঁ এখানে আরও বাড়বে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই যে এইভাবে করে আর গুণ করে ফেলবো, সিস্টেম কিন্তু একই। এরপরে যেহেতু y দিয়ে গুণ করবো তাহলে মাইনাস y1 x2, এই যে y1 x2 y2 x3 y3 x4 y4 x1। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে করে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সিস্টেম কিন্তু একই। এখানে তো y3 x4 y3 x4, ওকে। তো এই সিস্টেমে আমরা রেজাল্ট বের করে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির গুরুত্বপূর্ণ সূত্রগুলো শিখলাম।